11-এর ফিজিক্স ক্লাসে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম, ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন, সান্দ্রতা ও পৃষ্ঠটান, তার ভিসকোসিটি পোর্শনটা নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তার নেক্সট পোর্শন অর্থাৎ পৃষ্ঠটান বা সারফেস টেনশন নিয়ে আলোচনা করব। তরলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন অফ লিকুইড। তরলের মুক্ত পৃষ্ঠে সর্বদা একটা টান কাজ করে এবং তরল পৃষ্ঠ টান টান করে রাখা পাতলা রাবারের পাতের মতো আচরণ করে। তরল পৃষ্ঠে এই যে ক্রিয়াশীল বল বা টান, সেটাই হলো পৃষ্ঠটান। সমান আয়তনের বিভিন্ন আকৃতি বিশিষ্ট বস্তুর মধ্যে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সর্বনিম্ন হয়। তাই জলকণার স্বাভাবিক প্রবণতাই হলো গোলকের আকার ধারণ করে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কমানো। তরল পৃষ্ঠ সর্বদা সংকুচিত হতে চায় যাতে তার ক্ষেত্রফল যতটা সম্ভব কম হয়। মুক্ত তরল পৃষ্ঠে ক্রিয়াশীল পৃষ্ঠটানের জন্যই তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের সংকোচনের প্রবণতা আমরা দেখতে পাই। পৃষ্ঠটানের উৎপত্তির কারণ হিসেবে বলা হয় যে তরলের অণুগুলির পরস্পরের সাথে কোহেসিভ বল দ্বারা আকৃষ্ট থাকে, পরস্পরকে সংশক্তি বল দ্বারা আকর্ষণ করে। তরলের অভ্যন্তরে কোনো অণুর ওপর চারদিক থেকে এই সংশক্তি বলটা কাজ করে, ফলে অণুগুলোর ওপর লব্ধি সংশক্তি বল শূন্য হয়। কিন্তু তরলের পৃষ্ঠতলে অবস্থিত কোনো তরল অণুর ওপরে বাইরের দিকে সংশক্তি বলের অস্তিত্বটা থাকে না, কেবলমাত্র ভেতরের দিকেই বলগুলো ক্রিয়া করে। ফলে তরলের পৃষ্ঠে অবস্থিত অণুগুলির প্রতিটির ওপরই একটি লব্ধি সংশক্তি বল ভেতরের দিকে ক্রিয়াশীল হয়। এই জন্যই নির্দিষ্ট আয়তনে কোনো তরলের মুক্ত পৃষ্ঠে এর ক্ষেত্রফল সংকোচনের প্রবণতাটা আমরা দেখতে পাই। তরলের মুক্ত পৃষ্ঠের ওপর একটা রেখা যদি তুমি টানো, তাহলে তরল পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের প্রবণতার জন্য ওই রেখার এক পাশের অণুগুলি অপর পাশের অণুগুলি থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে যেতে চায়। তাই পৃষ্ঠটানের সংজ্ঞায় আমরা বলতে পারি যে কোনো তরলের মুক্ত পৃষ্ঠের ওপর একটা রেখা কল্পনা করা হলে ওই রেখার সঙ্গে লম্বভাবে এবং পৃষ্ঠতলের সঙ্গে স্পর্শকীয়ভাবে রেখাটির প্রতি একক দৈর্ঘ্যের ওপর কোনো একদিকে যে বল ক্রিয়া করে তার দ্বারাই ওই তরলের পৃষ্ঠটান পরিমাপ করা হয়। ইউনিট কি হবে? সিজিএস পদ্ধতিতে এর ইউনিট হলো ডাইন পার সেন্টিমিটার, আর এসআই পদ্ধতিতে এর ইউনিট হলো নিউটন পার মিটার। তাহলে পৃষ্ঠটান মানে কি? বল বাই দৈর্ঘ্য। তাহলে ডাইমেনশন কি হবে? বলের ডাইমেনশন বাই দৈর্ঘ্যের ডাইমেনশন। বলের ডাইমেনশন হলো ml⁻², আর তোমার দৈর্ঘ্য হচ্ছে l, তার মানে পৃষ্ঠটানের ডাইমেনশন হবে m⁻²। আমরা জানি যে তরলের মুক্ত পৃষ্ঠে পৃষ্ঠটান তরলকে সংকুচিত করার চেষ্টা করে। এই কারণে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়াতে হলে
বাইরে থেকে বল প্রয়োগ করতে হয়। বহিঃস্থ এজেন্ট পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়ানোর জন্য যে কাজ করে সেটা স্থিতিশক্তি রূপে বা পোটেনশিয়াল এনার্জি হিসেবে তরল পৃষ্ঠে সঞ্চিত হয়। প্রতি একক ক্ষেত্রফলে সঞ্চিত এই স্থিতিশক্তি হলো তরলের পৃষ্ঠ শক্তি বা সারফেস এনার্জি। তাহলে সারফেস এনার্জি বলতে আমরা কি বুঝবো? The surface energy of a liquid is measured by the work done to increase the area of the surface of a liquid by unit. অর্থাৎ তরলের ক্ষেত্রফল একক পরিমাণ বৃদ্ধি করতে যে কার্য করা হয় তার দ্বারাই তরলের পৃষ্ঠ শক্তির পরিমাপ করা হয়। ইউনিট কি হবে? সিজিএস পদ্ধতিতে এর ইউনিট হচ্ছে আর্ক পার সেমি স্কয়ার, আর এসআই পদ্ধতিতে জুল পার মিটার স্কয়ার। মাত্রা কি হবে? কার্য ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ওয়ার্ক বাই এরিয়া, তার মানে এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এল স্কয়ার সমান সমান এম টি টু দি পাওয়ার -2। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রিলেশন বিটুইন সারফেস টেনশন এন্ড সারফেস এনার্জি, পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। দেখো একটা ফিগার এখানে দেওয়া হয়েছে। একটা সরু তারের চৌকো ফ্রেম পি কিউ আর এস নেওয়া হলো। এবি তারটি অনুভূমিকভাবে এবং পি কিউ আর এস বরাবর বাধাহীনভাবে চলাচল করতে পারে। ফ্রেমটিকে সাবান জলে ডুবে তুলে আনলে এ কিউ আর বি স্থানে একটা পাতলা স্বর তৈরি হয়। ফলে এবি তারের ওপর লম্বভাবে এবং স্বরের পৃষ্ঠতলের সঙ্গে স্পর্শকীয়ভাবে ভেতরের দিকে পৃষ্ঠটান বল ক্রিয়া করে। এই বল স্বর পৃষ্ঠকে সংকুচিত করতে চাইবে, আর এই বল এবি তারের ফ্রেমকে কিউআর অংশের দিকে টানবে। এবি তারকে ওই অবস্থানে রাখতে হলে তাহলে কি করতে হবে? বিপরীত দিক থেকে একটা সমান বল প্রয়োগ করতে হবে। আমি ধরি এবি তারের দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এল এবং তরলের পৃষ্ঠটান হচ্ছে ক্যাপিটাল টি। অতএব এবি তারের ওপর ফ্রেমের কিউআর অংশের দিকে ক্রিয়াশীল মোট ফোর্সটা হবে হচ্ছে 2Lt। অতএব এবি তারকে স্থির রাখতে হলে বিপরীতমুখী যে বলটা প্রয়োগ করতে হবে তাও হবে এর সমান, আর বিপরীতমুখী তার মানে 2Lt আমাকে বিপরীত দিকে প্রয়োগ করতে হবে। এখন তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে এফ বল প্রয়োগ করে এবি তারকে ডেল এক্স দূরত্বে সরিয়ে এ ড্যাশ বি ড্যাশ স্থানে আনতে পৃষ্ঠটানের বিরুদ্ধে যে কার্য করতে হবে সেটার মান কত হবে? তাহলে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স হচ্ছে এফ, ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডেল এক্স, তার মানে হচ্ছে 2Lt ডট ডেল এক্স। এর ফলে স্বরের পৃষ্ঠতলের মোট ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে? 2 ইন্টু এল ইন্টু ডেল এক্স। তাহলে পৃষ্ঠটানের বিরুদ্ধে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কৃতকার্য কত হবে? 2Lt del x divided by 2Lx সমান সমান t। এই কার্য স্বর পৃষ্ঠে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চিত থাকে। সুতরাং প্রতি একক ক্ষেত্রফলে স্থিতিশক্তি অর্থাৎ সরি আমি এর আগে একটা জায়গায় তোমার ডেলেক্সটা বলতে মনে হয় ভুলে গেলাম। যেটা তোমার কৃত কার্য ওয়ার্ক ডানটা সেটা সমান সমান হচ্ছে 2Lt ডেলেক্স ডিভাইডেড বাই 2L ডেলেক্স। তাহলে ডেলেক্স ডেলেক্স এল এল ক্যান্সেল হলো, 2 ক্যান্সেল হলো, আমরা শুধু টিটা পেলাম। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে স্থিতিশক্তি অর্থাৎ
পৃষ্ঠ শক্তি নিউমেরিক্যালি তরলের পৃষ্ঠটানের সমান। তরলে পৃষ্ঠটান সংক্রান্ত এবার দেখো দুটো প্রবলেম আমরা একটু দেখে নিই। দেখো প্রথম যে প্রবলেমটা বলা হচ্ছে, what will be the work done to form a soap bubble of radius 5 centimeter? The surface tension of soap bubble বলে দিয়েছে 70 dyne/centimeter, মানে কি 5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সাবান বুদবুদ তৈরি করতে কত পরিমাণ কার্য করতে হবে। তাহলে কৃতকার্য সমান সমান কি হবে, যদি বুদবুদের ব্যাসার্ধটা r হয় এবং যদি তোমার সাবান জলের পৃষ্ঠটান t হয়, তাহলে কৃতকার্য সমান সমান হবে হচ্ছে 8/r² ইনটু t। এবার এখানে r এর ভ্যালু বলে দিয়েছে, t এর ভ্যালু বলে দিয়েছে, সেগুলো পুট করলে সেখান থেকে ওয়ার্ক ডান কত পাবে, ওয়ার্ক ডান পাবে হচ্ছে 44000 আর্ক বা 0.0044 জুল। পরের প্রবলেমে এসো, determine the surface energy of a soap water film formed on a frame of area 10 to the power minus 3 meter square. Surface tension of the soap water equals to 70 into 10 to the power minus 3 Newton per meter. তাহলে সারফেস এনার্জি সমান সমান কি হবে, 2 into surface tension into area। দেখো সারফেস টেনশনও বলে দেওয়া আছে, এরিয়াও বলে দেওয়া আছে, সেই দুটো বসালে সারফেস টেনশন সমান সমান পেয়ে যাবে 14 into 10 to the power minus 5 জুল। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে। প্রথম যেটার উপরে নির্ভর করে সেটা হলো তরলের তাপমাত্রা। তাপমাত্রা বাড়লে সব তরলেরই পৃষ্ঠটান কমে। তাপমাত্রার পরিবর্তন অল্প হলে তাপমাত্রা আর পৃষ্ঠটানের মধ্যে আমরা যে রিলেশনটা দেখতে পাই সেটা হলো T dash equals to T ব্র্যাকেটের মধ্যে 1 minus alpha T dash minus T। এখানে ক্যাপিটাল T ও T dash হলো যথাক্রমে স্মল t ও স্মল t dash তাপমাত্রার পৃষ্ঠটান। 2 নম্বর ডিপেন্ড করে হচ্ছে পলিউশন বা দূষণের উপর। তরল পৃষ্ঠে কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে সাধারণভাবে ওই তরলের পৃষ্ঠটান কমে যায়। যেমন জলের ওপরে তেল বা চর্বি জাতীয় পদার্থ ফেললে সেটি সরের মতো ভাসতে থাকে, এতে পৃষ্ঠটান আগের চেয়ে কমে যায়। 3 নম্বর হচ্ছে দ্রবীভূত বস্তুর উপস্থিতি। তরলে অজৈব বস্তু দ্রবীভূত থাকলে ওই তরলের পৃষ্ঠটান বেড়ে যায়, আর যদি জৈব বস্তু দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান কমে যায়। যেমন বিশুদ্ধ জলের পৃষ্ঠটান যা হয় তার মধ্যে যদি অজৈব পদার্থ মানে যদি সাধারণ লবণ দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটান, যদি সাধারণ জলের ক্ষেত্রে যে পৃষ্ঠটানটা নরমালি হয় হচ্ছে 0.072 নিউটন পার মিটার, সেটাই হয়ে যায় 0.083 নিউটন পার মিটার, অর্থাৎ বৃদ্ধি পায়। এবং সাবান গোলা জলের মধ্যে যদি দেখা যায় যে জলের যে পৃষ্ঠটান সেটা হ্রাস পায়, সাবান গোলা জল হচ্ছে জৈব বস্তু, তাহলে সেক্ষেত্রে পৃষ্ঠটান কত হয় 0.030 নিউটন পার মিটার। 4 নম্বর যেটার উপরে ডিপেন্ড করে মিডিয়াম অ্যাবাভ দ্য লিকুইড সারফেস, অর্থাৎ তরলের উপরিস্থিত মাধ্যম। তরলে মুক্ত পৃষ্ঠের ওপর যে মাধ্যম থাকে তার প্রকৃতির ওপর তরলের পৃষ্ঠটান নির্ভর করে। যেমন জলের ওপরে শুকনো বায়ু থাকলে পৃষ্ঠটানের মানটা হয় হচ্ছে 72 dyne/semi, কিন্তু ওই উষ্ণতায় জলীয় বাষ্প থাকলে পৃষ্ঠটানের মান হয় হচ্ছে 70 dyne/centimeter। 5 নম্বর প্রেজেন্স অফ ইলেকট্রিক চার্জ, তরল পৃষ্ঠে তড়িতাধানের উপস্থিতি। তরল পৃষ্ঠে তড়িতাধান থাকলে তরলের পৃষ্ঠটান হ্রাস পায়। এবার এসো আমরা কটা ঘটনা আলোচনা করি পৃষ্ঠটান সম্পর্কিত।
কতগুলো ফেনোমেনা আমরা একটু আলোচনা করি। জলে একখণ্ড কর্পূর ফেলে তাকে যদি তুমি নাড়াচাড়া করো, জল কর্পূরে দ্রবীভূত হবে। জলের সংস্পর্শে এলে কর্পূরের খণ্ডের কোনো কোনো জায়গায় অপর জায়গা থেকে বেশি দ্রবীভূত হয়। যে কারণে কর্পূর বেশি দ্রবীভূত হয় সেখানকার জল কর্পূর দ্বারা দূষিত হওয়ায় সেখানকার পৃষ্ঠটান অন্য জায়গার চেয়ে বেশি কমে যায়। পৃষ্ঠটানের এই পার্থক্যের জন্য একটা অসম বল কর্পূরের ওপর ক্রিয়া করে, তাই কর্পূর খণ্ডটি কি হয়, এলোমেলো ভাবে এদিক ওদিক নড়াচড়া করে। একটি রং করা তুলি জলে ডুবিয়ে বাইরে আনলে তুলির আঁশগুলো কি হয়, পরস্পরের সঙ্গে জুড়ে যায়। জলে ডোবানো অবস্থায় আঁশগুলি ফাঁক ফাঁক অবস্থায় থাকে, কারণ জলের ভেতর পৃষ্ঠটান থাকে না, তাই আঁশগুলিকে কাছাকাছি টানার কোনো বলও তার উপরে ক্রিয়া করে না। বাইরে আনলে আঁশগুলির মধ্যে জলের যে পাতলা স্বর আটক থাকে, পৃষ্ঠটান সেই স্বরের ক্ষেত্রফল কমানোর চেষ্টা করে, তাই আঁশগুলো পরস্পরের কাছে সরে আসে এবং নিজেদের মধ্যে জুড়ে যায়। উত্তাল সমুদ্রের ওপরে তেল ছড়িয়ে দিলে বড় বড় ঢেউ থেমে যায়। বিশুদ্ধ জলের পৃষ্ঠটান তৈলাক্ত জলের পৃষ্ঠটান অপেক্ষা অনেক বেশি। সমুদ্রে তেল ছড়িয়ে দিলে ঢেউয়ের সঙ্গে হাওয়ার গতির অভিমুখে তেল ছড়িয়ে পড়ে, পিছনে বিশুদ্ধ জল থেকে যায় তখন, তাই ঢেউয়ের সামনের দিকে জলের পৃষ্ঠটান পেছনের জলের পৃষ্ঠটান অপেক্ষা হ্রাস পায়। পেছনের উচ্চ পৃষ্ঠটানযুক্ত জল তখন কি করে, সামনের নিম্ন পৃষ্ঠটানযুক্ত জলকে পেছনে টানে, ফলে ঢেউয়ের উচ্চতাটা কমে যায়। জলের মধ্যে যদি কখনো তোমরা তেল ঢালো, দেখবে কি হয়, তেলটা উপরের দিকে ছড়িয়ে পড়ে। বিশুদ্ধ জলের পৃষ্ঠটান তেলের পৃষ্ঠটান অপেক্ষা বেশি হওয়ায় তেলের ওপর একটা টান বল কাজ করে। এই টানের ফলে তেল সমস্ত জলতলের ওপরে ছড়িয়ে পড়ে। এবার আমরা যেটা পড়বো সেটা হলো অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট বা স্পর্শ কোণ। কোনো কঠিনের সংস্পর্শে থাকা কোনো তরলের উপরিতলের যে কোনো স্পর্শবিন্দুতে যদি ওই তরল তলের ওপর স্পর্শক টানা হয়, তাহলে ওই স্পর্শক তরলের অভ্যন্তরে থাকা কঠিন তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে ওই কঠিন ও তরলের মধ্যে স্পর্শ কোণ বলা হয়। দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি, এ বিন্দুতে তরলের উপরিতলটি কঠিনকে স্পর্শ করেছে। ফার্স্ট ছবিটা তরল তলের ওপর অঙ্কিত স্পর্শকটা আমি এঁকেছি হচ্ছে এ বি। ওই স্পর্শকটি তরলের অভ্যন্তরে কঠিনের সঙ্গে বি এ সি কোণে আনত। এই বিএসি কোণটি হলো কঠিন আর তরলের স্পর্শ কোণ থিটা। স্পর্শ কোণের মানের সীমা 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তরল পৃষ্ঠের সঙ্গে কঠিনের নতির ওপর স্পর্শ কোণ নির্ভর করে না। ক্লাচ প্লেটকে জলে খাড়াভাবে ডোবালে যে স্পর্শ কোণ হবে, যদি তুমি আনত ভাবে ডোবাও তাহলে একই স্পর্শ কোণ হয় না। খুব সরু রন্ধ্র বিশিষ্ট সুষম নলকে আমরা বলি হচ্ছে কৌশিক নল। কৌশিক নলে তরলের উন্নতি বা অবনতি নির্ভর করে এই স্পর্শকোণ থিটার উপর। থিটার মান 90 ডিগ্রি অপেক্ষা কম হলে তরল উপরে ওঠে এবং নলে তরলের উপরিতল অবতল হয়। অন্যদিকে থিটার মান যদি 90 ডিগ্রি অপেক্ষা বেশি হয় তাহলে তরল নিচে নামে এবং নলে তরলের উপরিতল উত্তল হয়। এবার
আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাইস অফ লিকুইড ইন আ ক্যাপিলারি টিউব, অর্থাৎ কৈশিক নলে তরলের উন্নতি বা তরলের কৈশিক, যেটাই বলো তুমি। ধরা যাক উলম্ব ভাবে রাখা একটা কৈশিক নল আমি নিয়েছি, যার ব্যাসার্ধ হচ্ছে আর। তরলের পৃষ্ঠটান টি এবং ঘনত্ব রো, এবং কৈশিক নলটিতে তরলটা এই উচ্চতা পর্যন্ত উঠেছে। স্পষ্টতই তরল তল কাচের নলকে একটি বৃত্ত বরাবর স্পর্শ করেছে। এই বৃত্তকে কি বলবো? স্পর্শ বৃত্ত। তরলের পৃষ্ঠটান টি স্পর্শবৃত্তের পরিধির প্রতি বিন্দুতে তরল তলে স্পর্শক বরাবর ভেতরের দিকে ক্রিয়া করে। ধরা যাক টি এর অভিমুখ নলের ভেতরের পৃষ্ঠের সঙ্গে থিটা কোণ করে আছে। তরলের এই পৃষ্ঠটানের ফলে কাচ একটা টান অনুভব করে। যেহেতু প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, তাই কাচও তরলের ওপরে টি মানের বিপরীতমুখী বল প্রয়োগ করবে। এই টানের দুটি উপাংশ হয়। একটা উপাংশ হচ্ছে তোমার টি কস থিটা, অন্য উপাংশটা হবে হচ্ছে টি সাইন থিটা। স্পর্শবৃত্তের কথা বিবেচনা করলে দেখা যাবে যে অনুভূমিক ব্যাসার্ধ বরাবর বহির্মুখী উপাংশগুলো পরস্পরকে প্রশমিত করে দেবে। তার মানে টি সাইন থিটাটা 0 হয়ে যাবে। তাই উলম্ব ভাবে ঊর্ধ্বমুখী উপাংশগুলি তরলকে নল বরাবর কি করবে? উপরের দিকে উঠতে সাহায্য করবে। তাহলে তরলের ওপরে মোট ঊর্ধ্বমুখী বলটা তখন কত হবে? 2 পাই আর টি কস থিটা। রো তরলের ঘনত্ব এবং এইচ উচ্চতায় তরলের ওজনটা তাহলে কত হবে? পাই আর স্কয়ার এইচ রো জি। কিন্তু তরলের অবতল অংশে কিছুটা তরল থাকে। ধরা যাক ওই তরলের আয়তনটা আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি। সুতরাং মোট যে ওজনের তরল নল বরাবর উপরে ওঠে তা হলো পাই আর স্কয়ার এইচ প্লাস ভি, এটা পুরোটা ব্র্যাকেটের মধ্যে রাখবে, ইনটু রো জি। অতএব আমরা লিখতেই পারি যে 2 পাই আর টি কস থিটা, যেটা তরলের ওজন, সেটা সমান সমান হবে কত? পাই আর স্কয়ার এইচ প্লাস ভি ইনটু রো জি। সেখান থেকে টি সমান সমান আমরা কি পাবো? সেখান থেকে আমরা টি সমান সমান পাবো হচ্ছে পাই আর স্কয়ার এইচ প্লাস ভি ডিভাইডেড বাই 2 পাই আর কস থিটা ইনটু রো জি। যদি পাই আর স্কয়ার এইচ আয়তনের তুলনায় ভি আয়তন উপেক্ষণীয় হয়, আমি ওটাকে যদি নেগলেক্ট করতে পারি, তাহলে আমি কি লিখব? টি সমান সমান পাই আর স্কয়ার এইচ রো জি ডিভাইডেড বাই 2 পাই আর কস থিটা সমান সমান আর এইচ রো জি ডিভাইডেড বাই 2 কস থিটা। সেখান থেকে এইচ সমান সমান আমরা কি লিখবো? 2t cos theta by r rho g। তরলের তাপমাত্রা অপরিবর্তিত থাকলে টি, রো আর থিটাটা ধ্রুবক হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? সেক্ষেত্রে আমরা লিখতে পারি এইচ আর সমান সমান কনস্ট্যান্ট। এটাকে জুরিনের সূত্র বলা হয়। দেখো, যদি স্পর্শকোণ থিটা সমান সমান 0 হয়, তাহলে দেখা যায় যে জলের তরল তল আর ব্যাসার্ধের অর্ধগোলাকৃতি হয়, এবং সেক্ষেত্রে ভি সমান সমান ক্যাপিটাল ভি সমান সমান কি হয়? এ বি সি ডি চোঙের আয়তন মাইনাস এ ই বি অর্ধগোলকের আয়তন। সেখান থেকে আমরা লিখতে পারি কি? পাই আর স্কয়ার ইন্টু আর
মাইনাস হাফ ইন্টু 4/3 পাই আর স্কোয়ার সমান সমান 1/3 পাই আর কিউব। এক নম্বর যে সমীকরণটা আমরা দেখেছি সেখানে দেখো কি দেখলাম, টি সমান সমান পাই আর স্কোয়ার এইচ প্লাস ভি ছিল, সেই ভিটাকে আমি রিপ্লেস করছি 1/3 পাই আর কিউব দিয়ে, তাহলে পাই আর স্কোয়ার এইচ প্লাস 1/3 পাই আর কিউব ডিভাইডেড বাই 2 পাই আর কস থিটা ইনটু রো জি। সেখান থেকে আমরা লিখতে পারি টি সমান সমান আর ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস 1/3 আর ইনটু রো জি বাই 2, যেহেতু থিটা ইকুয়ালস টু 0 তাহলে cos থিটা সমান সমান 1। তাহলে আজকে এই অবধি, থ্যাংক ইউ।